নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, জ্যোতিপ্রিয় বাকিবুর শঙ্করাঢ্যের পর রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার করা হয়েছে। শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ঋষিকেশ, আমরা দেখছি চতুর্থ গ্রেফতারি কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডে। একদমই ইন্দ্রাণী, বাকিবুর রহমান এই রেশন দুর্নীতি কাণ্ডে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে একে একে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করাঢ্য এবং এবার বিশ্বজিৎ দাস, যাকে গতকাল থেকেই কিন্তু জেরা চলছিল, তারপর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কথা বলবো। দেবপম রয়েছে আমার সঙ্গে সরাসরি, আমাদের সঙ্গে ইন্দ্রাণী। দেবপম, এই বিশ্বজিৎ দাসকে গতকাল থেকে জেরা চলছে, তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে। এই নিয়ে চতুর্থ গ্রেপ্তার বিশ্বজিৎ দাস, তার কাছ থেকে কি কি উদ্ধার হলো, কি কি জানতে পেরেছে যে কারণে তাকে গ্রেপ্তার করলো? দেখো, গতকাল সকাল 7:30 থেকে 8টার ভেতরে ইডি আধিকারিকরা বিশ্বজিৎ দাসের বিভিন্ন জায়গায় তার অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রপার্টি যে কলকাতায় আছে এবং মূলত সল্টলেকে আইবি ব্লকের যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এবং তারপরেই যেটা জানতে পারা যায় ইডি সূত্রে, যে রেশন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসকে কিন্তু তার বাড়ি তল্লাশি করা হচ্ছে। এবং আমরা দেখলাম কালকে গভীর রাত পর্যন্ত, অর্থাৎ বলা যেতে পারে সারা রাত্রি ধরে কিন্তু বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং অবশেষে কিছুক্ষণ আগেই ইডি আধিকারিকরা অফিসিয়ালি জানিয়ে দেন বিশ্বজিৎ দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আমরা যেমনটা জানাচ্ছিলাম বিশ্বজিৎ দাস সম্পর্কে, যে তিনি আগে বাইরে থাকতেন এবং 2013 সালে সল্টলেকের এই বাড়ি করেন এবং বাড়ি করার পর তিনি তার কয়েক বছর পর সল্টলেকে সেক্টর 5-এ একটি ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানি খোলেন এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত, যে কয়েকশো কোটি টাকার কিন্তু লেনদেন হয়েছে এবং অর্থাৎ যে টাকা, সেই টাকা বাইরে পাচার করা হয়েছে। কেন এই পাচার করা হয়েছে, কার মাধ্যমে এই পাচার করা হয়েছে, একাধিক প্রশ্ন ইডি আধিকারিকরা কিন্তু বিশ্বজিৎ দাস সহ বিশ্বজিৎ দাসের পরিবারের আধিকারিকদের প্রশ্ন করেন। এছাড়াও তাদের কাছ থেকে তথ্য জানতে চান, কিন্তু তথ্য তারা সেরকম স্যাটিসফ্যাক্টরি যোগ্য যে তথ্য, মানে সন্তুষ্টমূলক তথ্য কিন্তু দিতে পারেন না এবং কথায় কিন্তু প্রচুর অসঙ্গতি পাওয়া যায়। এবং বিশ্বজিৎ দাস যে সময় ইডি আধিকারিকরা প্রথমে তল্লাশি অভিযান শুরু করে, সেই সময় তিনি ছিলেন না। গভীর রাত্রে বিশ্বজিৎ দাসকে কিন্তু আনা হয় এবং প্রায় রাত্রির 1টা-1:30 নাগাদ বিশ্বজিৎ দাসকে নিয়ে আসার পর ম্যারাথন সল্টলেকের যে আইবি ব্লকে তার বাড়ি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি যেটা সূত্র মারফত খবর, এই মুহূর্তে তোমাকে বলে রাখি, বিশ্বজিৎ দাসের মেডিকেল পরীক্ষা করিয়ে কিন্তু ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাকে দেখাবার চেষ্টা করব যে বিশ্বজিৎ দাসকে নিয়ে আসা হচ্ছে, সেই চিত্র আমরা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে বিশ্বজিৎ দাসকে কিন্তু আনার চেষ্টা হচ্ছে এবং একে একে আধিকারিকরা তারা কিন্তু আসছেন সিজিও কমপ্লেক্সে। আমি সেই চিত্রটা দেখাবার চেষ্টা করছিলাম এবং তোমাকে বলে রাখি বিশ্বজিৎ দাসকে কিন্তু গ্রেপ্তার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই মুহূর্তে বিধাননগর হাসপাতাল থেকে রওনা হয়েছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর। যে কোনো মুহূর্তে এই সল্টলেকে ইডি দপ্তরে নিয়ে আসার পর তাকে কোর্টের উদ্দেশ্যে রওনা করা হবে। এবং তোমাকে বলে রাখি, মোটা টাকার অঙ্ক কিন্তু উদ্ধার করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেই নথির যে উৎস, টাকার যে উৎস, সেই টাকার উৎস কিন্তু প্রপার উত্তর দিতে পারেনি বিশ্বজিৎ দাস, তার ফলেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে, অর্থাৎ দেবপম, বয়ানে একাধিক অসঙ্গতি থাকার ফলে তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। এবং আমরা যে খবরের দিকে নজর রেখেছি, অর্থাৎ এই রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার বিশ্বজিৎ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বলে কিন্তু জানা যাচ্ছে। আসছি পরের খবরে। এবার যে আমরা খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে সন্দেশখালী। বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী। একাধিক ঘটনা সেখানে ঘটছে। একদিকে যেরকম 144 ধারা প্রত্যাহারের কথা জানানো হয়েছিল, এবার কিন্তু আবারও নতুন করে 144 ধারা বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে। পাশাপাশি আমরা জানি সুকান্ত মজুমদার, তিনি গতকাল যখন গিয়েছিলেন সন্দেশখালী, যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আবারও কিন্তু সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী যাওয়ার ঘোষণা করেছেন। এই মুহূর্তে তিনি সাংবাদিকদের মুখোমুখি রয়েছেন, কি বলছেন শোনাবো আপনাদের। কংগ্রেসের মন্ত্রী নেতারা কেউ বলছে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, তালা ঢুকলে যদি 144 যদি হ্যাম্পার না হয়, 144 যদি বিঘ্নিত না হয়,
আমার মধ্যে কি এমন আছে যে আমি জলপথ দিয়ে যাবো আর নদীর দুধার ধরে লোক কি বিদ্রোহ শুরু করে দেবে নাকি? এটা শুধুমাত্র অজুহাত। এদের একটাই উদ্দেশ্য, কোনো কেউ যেন সন্দেশখালীতে ঢুকতে না পারে, এবং এখনো অপারেশন চলছে সন্দেশখালী। কি লুকাতে চাইছে, মানে কি লুকাতে চাইছে? মহিলাদের সাথে যে সাময়িক ধর্ষণ হয়েছে, এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা তালিবানরা করেছিল আফগানিস্তানে, তা নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে। আজকে গোটা ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোথায় এগিয়ে যাচ্ছে, গোটা ভারতবর্ষ ভারতকে অন্য চোখে দেখছে, গোটা পৃথিবী ভারতবর্ষকে অন্য চোখে দেখছে, ভারতবর্ষের সরকারকে অন্য চোখে দেখছে, ভারতবাসীকে অন্য চোখে দেখছে। সেই সময় এই ঘটনা যা সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং তার সাকরেতরা ঘটিয়েছে, সেই ঘটনা কিন্তু ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করে দিয়েছে। এবং আমাদের রাষ্ট্রীয় মহিলা মোর্চা, আমি এখনই খবর পেলাম, তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারোর সাথে কিচ্ছু ঘটেনি, সবাই চুপ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে না। সেটা আমি জানি না, কি অভিযোগ তাই তো জানি না। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের যা অবস্থা, এরা কিছুই জানে না। এরা শুধু টাকাটা ঘুরতে জানে আর মাল ঝাড়তে জানে, কত পয়সা কামানো যায়, এছাড়া এদের দ্বারা আমি গতকাল আপনার চোখের সরস্বতী পুজো, আপনি যেহেতু সরস্বতী প্রতিমা নিয়ে রওনা দেবেন বললেন, পুলিশ বাধা দিলে সন্দেশখালীতে পুজো হবে কি করে? সন্দেশখালীতে পুজো হতে যদি পুলিশ বাধা দেয়, তাহলে সন্দেশখালীর মহিলাদেরকে আমরা মা সরস্বতীর মধ্যে মনে করে সেখানে পুলিশ বাধা দেবে, পুলিশের পায়ের তলাতেই মা সরস্বতীর আবাহন করব। কমসে কম পুলিশের বুদ্ধি জাগ্রত হোক, তারা ভাবুক যে তাদের মায়েরা, তাদের বোনেদের সাথে যদি এই ঘটনা ঘটতো, তারা কি এইভাবে থাকতে পারতেন? আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা 24-এ ভোট দেবে, ক্লাস 11-12 ছাত্র ছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটতো, আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভান্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে, তবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে? এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাইড? আমরা কি এভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। এটা চলতে দেওয়া যেতে পারে না। আজকে সরস্বতী পুজো, প্রচুর পুলিশরা আসছেন, কিন্তু হোটেলের মেন গেটে পুলিশ পুরো ঢোকা বেরোনো দিয়ে বন্ধ করে রেখেছে। রোড এটা সম্পূর্ণভাবে পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশের কাছে কোন অর্ডার আছে আমি জানি না, সাধারণ মানুষকে হ্যারাস করা কোনো মানে হয় না। সাধারণ মানুষকে হোটেলে ঢুকতে দেওয়া উচিত, ঢুকতে বেরোতে দেওয়া উচিত। আমি তো পুলিশকে মেরে পিটিয়ে চলে যাবো না এখান থেকে, বা আমরা AK-47 নিয়েও আসিনি যে আমরা পুলিশকে গুলি করবো। সাধারণ মানুষ আসবে যাবে, তার মাঝে আমাকে যদি পুলিশ বেরোতে না দেয়, আমাকে আটকে দেবে। সাধারণ বসিরহাটে সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার টাকিতে গেস্ট হাউসে, এবং সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সন্দেশখালীতে যাওয়ার কথা তার, এবং তিনি সন্দেশখালীতে যাবেন, সরস্বতী পুজো করবেন। যদিও তাকে এই যেখানে গেস্ট হাউসে তিনি রয়েছেন সেখানে তিনি রয়েছেন, বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। তার বক্তব্য ইন্দ্রাণী যে কোথাও গিয়ে রাজ্যে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে তিনি যে গুরুতর অভিযোগ করছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে, অর্থাৎ কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, একেবারে কুরুচিকর প্রস্তাব দিচ্ছে তৃণমূল নেতারা, এমনটাই কিন্তু তার অভিযোগ এক্ষেত্রে। যদিও সন্দেশখালীতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে, ফলত সুকান্ত মজুমদার আদৌ তিনি সন্দেশখালীতে যেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এবং সে কারণেই সুকান্ত মজুমদার বোধহয় এই ধরনের অভিযোগ করছেন যে তাকে আটকাতে চাইছে
নতুন করে 19টি জায়গায় সেখানে 144 ধারা জারি করা হয়েছে। ইন্দ্রাণী, একেবারে আমরা দেখছি যেখানে গতকাল সুকান্ত মজুমদার যখন গিয়েছিলেন সন্দেশখালী, সে সময় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী, পুলিশের সঙ্গে ইট বৃষ্টি, ধস্তাধস্তি, সেই ছবি ঋষিকেশ আমরা দেখেছি। এবং দফায় দফায় যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে তাতে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে, কারণ এই বিক্ষোভকে কিছুটা দমাতে গেলেও কিন্তু পুলিশকে বেগ পেতে হচ্ছে। এবং সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ যখন করলেন শাসক দলের বিরুদ্ধে, তার আজও সন্দেশখালী যাবার সম্ভাবনা রয়েছে। এবং যদিও সেখানে 144 ধারা জারি রয়েছে, 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে, ঋষিকেশ তুমি যেরকমটা বললে ঠিকই বলেছো, যে সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে সেখানে কতটা ঢুকতে দেওয়া হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং সন্দেশখালী বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে এবং সেখানে পুলিশের যেরকম মাইকিং চলছে, পুলিশ সতর্ক রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তারপরেও কিন্তু সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনা যায়নি। গ্রামবাসীদের যে প্রতিবাদ বিক্ষোভ সেটা জারি রয়েছে এবং যে বিজেপি প্রতিনিধি দল তাদেরকে প্রথমে আটকানো হয়েছিল, তারপরে সুকান্ত মজুমদার তাকেও গতকাল আটকানো হয় এবং তিনি ধর্নায় বসেন। তারপরে টাকি গেস্ট হাউসে তিনি রয়েছেন এবং সেখানে সরস্বতী পুজো করার একটা ভাবনা চিন্তা করছেন এবং এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিন্তু তিনি বেশ কিছু অভিযোগ ঋষিকেশ করলেন, আমরা কিন্তু সেটাই শুনলাম। ইন্দ্রাণী, ঠিক কি কি ঘোষণা চলছে মাইকে একটু শোনাতে বলবো পিসিআরকে। আপনাদের এই জমায়েতকে বেআইনি হিসেবে ঘোষণা করা হচ্ছে। কোন রকম অনুমতি ছাড়া আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের বেআইনি জমায়েত তুলে নেন তাহলে ভালো, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনারা এই জমায়েতের জন্য কোনো প্রকার অনুমতি নেননি। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের জমায়েতকে তুলে নেন তাহলে ভালো, না হলে অন্যথায় আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। আপনাদের এই জমায়েতকে বেআইনি হিসেবে ঘোষণা করা হচ্ছে। কোন রকম পাশাপাশি মাঝরাতে বসিরহাটে ধুন্ধুমার, বসিরহাট এসপি অফিসের সামনে থেকে আটক করা হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদের। 11 জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি এই যে এসপি অফিস ঘেরাও হয়েছিল সে সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়, পুলিশের সঙ্গে বৃষ্টি, ধস্তাধস্তি, সংঘর্ষ, এই ঘটনায় 36 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। পাশাপাশি যে এসপি অফিসে ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি, সেক্ষেত্রে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। সেই ছবি কিন্তু ঋষিকেশ আমরা দেখেছিলাম। একদমই ইন্দ্রাণী, সেই ছবি তো আমরা দেখেছি। তবে শুধুমাত্র যে এই সন্দেশখালী বসিরহাটে এই ধরনের ছবি দেখা গিয়েছে তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি বা বামেরা বিক্ষোভ প্রতিবাদ দেখিয়েছে। আমরা দেখেছি যে বামেরাও কিন্তু তাদের যে প্রাক্তন বিধায়ক রয়েছেন তাকে মুক্তি দিতে হবে সেই দাবিতেও তারা সোচ্চার হয়েছিলেন। গতকাল বহরমপুর উত্তপ্ত হয়ে উঠেছিল, কৃষ্ণনগর উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে বসিরহাটে সেখানে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদাররা রাতভর সেখানে বসেছিলেন। তাদের দাবি ছিল যাদেরকে পুলিশ আটক করেছে বা গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং এই সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে যথার্থ পদক্ষেপ করতে হবে। যদিও তারপরে তাদেরকে আটক করে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে রয়েছেন টাকি গেস্ট হাউসে। আজকেও তিনি সন্দেশখালীতে যেতে চান, সেখানে গিয়ে সরস্বতী পুজো করবেন এমনটা কিন্তু তিনি দাবি জানিয়েছেন। যদিও আপাতত তিনি গেস্ট হাউসেই রয়েছেন। গেস্ট হাউসের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সন্দেশখালীতে। সেখানে আমরা দেখেছি যে 144 ধারা জারি করার পরে পরে গতকাল কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য। কারণ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রশ্ন ছিল যদি কোথাও স্পেসিফিক কোনো জায়গাতে অশান্তি হয়ে থাকে সেখানে 144 ধারা জারি করা যেতে পারে, কিন্তু তা বলে গোটা সন্দেশখালী জুড়ে কেন 144 ধারা, তা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল এবং বলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে যে পরবর্তীতে নিঃসন্দেহে 144 ধারা জারি করতে পারে, তবে সেক্ষেত্রে স্পেসিফিক করতে হবে কোন কোন জায়গাতে। এবং সেই মতোই কিন্তু রাজ্যের এই সন্দেশখালীর 19টি জায়গাতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে।
যেরকমটা আমরা দেখছি যে সন্দেশখালীতে 144 ধারা নতুন করে জারি করা হয়েছে 19টি জায়গায়, এবং সেক্ষেত্রে গতকাল যেরকম রাজ্যের মুখ পড়েছিল কলকাতা হাইকোর্টে যখন 144 ধারা জারি করা হয়েছিল, কারণ বলা হচ্ছিল যে পর্যালোচনা না করে কিভাবে 144 ধারা জারি করা হয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন কিন্তু হাইকোর্ট করেছিল। পাশাপাশি আজ সুকান্ত মজুমদার তিনি আবারও যাওয়ার দাবি করেছেন সন্দেশখালী এবং বলেছেন যে সরস্বতী পুজো করবেন সেই দাবি জানাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত গেস্ট হাউসে রয়েছেন এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অশান্তিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। তবে গতকাল যে এসপি অফিস ঘেরাও, পাশাপাশি সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের যে সফর, সেটা নিয়ে কিন্তু দফায় দফায় সংঘর্ষ আমরা দেখেছিলাম। আজকের পরিস্থিতি জানবো, আজকের ছবিটা কি রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা গতকাল বলবো না, বিগত কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত সন্দেশখালী, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং সুকান্ত মজুমদার আজও তিনি যাবার কথা বলছেন, আজকের পরিস্থিতি কি, কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন এবং বিজেপির অবস্থান কি এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীর 19টা পয়েন্ট, অর্থাৎ 7টি গ্রাম পঞ্চায়েতে সেখানে জারি করা হয়েছে মহকুমা শাসকের নির্দেশে গতকাল রাত থেকে, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত সেই 144 ধারা জারি থাকবে। ইতিমধ্যে জানো গতকালকে অর্থাৎ সুকান্ত মজুমদারকে যখন 12টা 20 নাগাদ বসিরহাট এসপি অফিসের ধর্ণা মঞ্চ থেকে পুলিশ ওখান থেকে নিয়ে এসে বসিরহাট স্টেডিয়ামে আনে, এই স্টেডিয়ামে 1 ঘন্টা আটকে থাকার পরে সোজাসুজি স্টাকির গেস্ট হাউসে চলে আসে এবং সেখানে তিনি এখনও রয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেটা বলেছেন যে ইতিমধ্যে আমি সরস্বতী পুজো করার জন্য, শান্তি শৃঙ্খলার জন্য সেখানে যাচ্ছিলাম, আজকে বাগদেবীর আরাধনায় গোটা রাজ্য মেতেছে, আমি সেখানে পুজো করতে যাচ্ছিলাম, কিন্তু পরিকল্পিতভাবে 144 ধারা জারি করা হয়েছে এবং নোটিশ জানানো হয়েছে। কিন্তু ইতিমধ্যে টাকির যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের সাইডে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী রয়েছে, একদিকে র্যাব, কমব্যাট ফোর্স। সেই ছবিটা একবার তোমার জানানোর চেষ্টা করবো। সুকান্ত মজুমদার যখন ওপরে দোতলায় রয়েছে সেই জায়গাটা কিন্তু র্যাব, কমব্যাট ফোর্স এবং পুলিশ আধিকারিকরা রয়েছে যাতে কোনো রকমভাবে। সঞ্জিত, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি তো হলেন, তিনি বেশ কিছু অভিযোগ তো করলেন শাসক দলের বিরুদ্ধে, তবে এখনো পর্যন্ত গেস্ট হাউসেই রয়েছেন। কখন বেরোচ্ছেন তিনি, কি জানতে পারছো? দেখো, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 11টা থেকে সকাল 11টার সময় টাকি গেস্ট হাউস থেকে বেরিয়ে সোজা সন্দেশখালীতে যাবেন। পাশাপাশি বিজেপি নেতা কর্মী সমর্থকরা একটা সরস্বতী ঠাকুর নিয়ে আসেন, সরস্বতী ঠাকুর নিয়ে এসে এখানে রীতিমতো সেই সরস্বতী ঠাকুর সুকান্ত মজুমদারের কাছে পাঠিয়ে দেন এবং পুজোর দশকর্মা থেকে শুরু করে পুজো অর্চনার যে চার উপচারের যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো নিয়ে তিনি হাজির হয়েছেন এবং তিনি যেটা জানছেন যে আমি সন্দেশখালীতে যাব এবং সন্দেশখালী যতই হোক। সঞ্জিত, ঋষিকেশ রয়েছে, আমি তোমার সঙ্গে একটা প্রশ্ন রাখবো তোমার কাছে। যেই তুমি বললে যে 11টার সময় যাওয়ার কথা, কিন্তু এখন তো 12টা 20-25 বাজে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার এখনো তিনি গেস্ট হাউসে রয়েছেন। এটা কি তিনি এখনো যেতে চাইছেন না, নাকি পুলিশ তাকে যেতে নিষেধ করেছে? কিছু কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, ইতিমধ্যে পুলিশ 144 ধারা অর্থাৎ সন্দেশখালীর যে 144 ধারা সেই নোটিশ সুকান্ত মজুমদারকে ধরিয়ে দিয়েছেন যাতে সেই অমান্য না করে তিনি সন্দেশখালীর উপদ্রব অঞ্চলে না যান। নতুন করে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, অশান্তি ছড়াতে পারে, যার কারণে পুলিশ কিন্তু তার আগেভাগেই কিন্তু জেলা পুলিশ অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ রয়েছে, আইসি রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু গেস্ট হাউসের যে নিচের তলায় একটা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তার দিকে তাই কড়া নিরাপত্তা কিন্তু বেষ্টনীতে রয়েছেন। এখনো সকালে 11টা থেকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন, কিন্তু সেই ছবি দেখা গেল। সঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার সঙ্গে। জয়প্রকাশ দা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, সুকান্ত মজুমদার তিনি গুরুতর অভিযোগ করছেন, এক তো সন্দেশখালীতে আবারও 144 ধারা জারি করা হয়েছে, 19টি জায়গাতে তিনি গেস্ট হাউসে রয়েছেন, তিনি সন্দেশখালীতে যেতে চান, সেখানে সরস্বতী পুজো করতে চান, এটা যেমন তার দাবি। পাশাপাশি তিনি বলছেন যে এ রাজ্যে মহিলাদের কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে তৃণমূল নেতাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং তিনি কুরুচিকর মন্তব্য করেছেন একটি, যেখানে তিনি বলছেন তৃণমূল নেতাদের সঙ্গে কোট আনকোট শুতে হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে। শুনুন, আজকে সরস্বতী পুজোর পূর্ণ লগ্ন, যে দেবী শান্তি, সংস্কৃতি এবং শিক্ষা সমস্ত দিক থেকে বহন করে, সেই ক্ষেত্রে আজকে বিজেপির এইসব নেতারা উঠে পড়ে লেগেছেন বাংলার শান্তি নষ্ট করার জন্যে, বাংলার সংস্কৃতি নষ্ট করার জন্যে, বাংলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্যে।
আর তাই জন্যেই এনারা চাইছেন বাংলা অশান্ত হয়ে উঠুক। তাই ওই টাকি গেস্ট হাউসে বসে তিনি গরম গরম কথা বলছেন এবং সম্পূর্ণভাবে বাংলার আইন শৃঙ্খলা যাতে পর্যুদস্ত হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিজেপির নেতারা। বাংলায় এই চেষ্টা করছেন, আর দিল্লিতে কৃষকদের ওপর তারা চালাচ্ছেন তাদের নির্মম অত্যাচার। এই সব মিলিয়েই বিজেপি আছে। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এখন সময় একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজ বসন্ত পঞ্চমী, ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বেলুর মঠে শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। সেই ছবি দেখাবো আপনাদের। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও মহারাজরা বেলুর মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজো শুরু করেছেন। সকাল থেকেই সরস্বতী পুজোয় যোগ দিতে বেলুর মঠে ভক্তদের সমাগম। আমরা কিন্তু সেই ছবি ঋষিকেশ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, যেখানে বেলুর মঠে একদিকে বিশেষ পুজো, সরস্বতী পুজো চলছে ছোটদের হাতে করি, এবং বহু ভক্ত আসছেন। বহু জায়গায় কিন্তু এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে ঋষিকেশ। একদমই ইন্দ্রাণী, বেলুর মঠে বহু ভক্ত যান তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, যে এই মহারাজদের দ্বারা তাদের হাতে খড়ি দেওয়ানোর জন্য। এবং এই হাতে খড়ি প্রথা সরস্বতী পুজোর দিন বাঙালির চিরাচরিত প্রথা। হাতে খড়ি দেওয়ার জন্য বহু ভক্ত দাঁড়িয়ে রয়েছেন তাদের ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে। মহারাজদের দ্বারা তাদের হাতে খড়ি দেওয়ানো হবে। বাঙালির চিরাচরিত প্রথা এই সরস্বতী পুজোর দিনকে হাতে খড়ি দেওয়া। বেলুর মঠে আজ সরস্বতী পুজো হচ্ছে এবং সেখানে বহু ভক্ত ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সমাগম হয়েছে। তারা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। বিশিষ্ট বলতে সেই ভক্তি ভরে মহারাজরা করছেন, ভক্তবৃন্দ আসছেন। হ্যাঁ, এ তো মানে গয়া কাশী বৃন্দাবন সাধারণ মানুষের কাছে যারা ভক্ত, খুব ভোর থেকে এখানে মায়ের অঞ্জলি, পুজোর কাজ এসব চলছে। এখন এই সব ছোট ছোট ছেলেমেয়েরা হাতে খড়ি হবে। খুবই শান্তির জায়গা, পবিত্রতার জায়গা, তাই আমরা প্রত্যেক বছর এখানে আসি। বেলুর মঠে আজ প্রথম পুষ্পাঞ্জলি দিলাম। সত্যি আমি খুবই খুশি, আমার পরিবার সহ সবাই খুশি। কারণ হচ্ছে এর আগে এরকম সৌভাগ্য কখনো হয়নি। আজ ফার্স্ট টাইমই বেলুর মঠে পুষ্পাঞ্জলি হলো। সময় হয়ে গেছে আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো 12। যে খবরের দিকে নজর রাখবো এবার, পাঞ্জাব সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে চূড়ান্ত কর্মসূচি আপ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং স্বর্ণ মন্দিরেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর উঠে আসছে। একদমই ইন্দ্রাণী, এই ইন্ডিয়া জোট নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজ্যে রাজ্যে, সেখানে কেউই কংগ্রেসকে জায়গা দিতে চাইছেন না, বিশেষ করে এ রাজ্যে এবং পাঞ্জাব বা দিল্লিতেও আমরা দেখেছি যে গতকালই অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন দিল্লিতে একটি আসন দেওয়া যেতে পারে কংগ্রেসকে। অর্থাৎ এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা রয়েছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঞ্জাব সফরে যাচ্ছেন। যদিও পাঞ্জাবে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি সর্বভারতীয় তার যে রাজনৈতিক জীবন এবং সেই সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রহণযোগ্যতা, ফলত আপের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপ্তিমান রয়েছে আমার সঙ্গে, দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি। দীপ্তিমান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর তিনি যাচ্ছেন, আর কি কি কর্মসূচি রয়েছে তার কি জানতে পারছো? দেখো, কর্মসূচিতে একটা জিনিসই রয়েছে, যেটা হলো যে স্বর্ণ মন্দিরে তিনি যাবেন ওখানে, এবং স্বর্ণ মন্দিরে যাওয়ার পাশাপাশি তিনি কিন্তু সেখানে আপ নেতাদের সঙ্গে একটা বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে। এবং এই যে বৈঠক, সেই বৈঠকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা নতুন সমীকরণ ইন্ডিয়া জোট নিয়ে যে নতুন সমীকরণ সেটা তৈরি হতে চলেছে। কারণ আপের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা হয় এবং সেখানে আপের কেজরিওয়াল সহ কারা কারা থাকেন তাদের সঙ্গে কি কথাবার্তা হয় এবং সেই কথাবার্তায় কি উঠে আসে সেটার দিকেই কিন্তু এখন সকলের নজর রয়েছে। কারণ দেখো, প্রত্যেকে আপ যেরকম পাঞ্জাবে বলেছে যে তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসকে একটি সিটও ছাড়বেন না এবং তারা কিন্তু সেখানে সবকটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই রাজ্যেও কিন্তু এক ধরনের এরকমই চলছে যে কংগ্রেসের সঙ্গে কোনো রকম ভাবে কোনো জোটে যেতে পারছে না। কারণ কি,
বারবারই বলা হচ্ছে কংগ্রেসের নেতারা, এখানকার কংগ্রেসের নেতারা যেভাবে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে মুখ খুলছেন এবং যেভাবে তারা বলছেন, সেইগুলোকে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা কোনো রকম ভাবে জোট চাইছেন না বলে তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযোগ করেছে। এক্ষেত্রে কিন্তু আপ এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল এবং ওই বৈঠকে কি আরো কোনো যারা আর কি অন্য রিজিওনাল পার্টি যেগুলো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কিন্তু একটা কথা বলে আসছিলেন যে রিজিওনাল পার্টিগুলোকে কিন্তু এক হওয়ার দরকার। অর্থাৎ এই রিজিওনাল পার্টিগুলো এক হওয়ার কি এটাই কি নতুন সমীকরণ হতে চলেছে, যে যত রিজিওনাল পার্টি রয়েছে তারা এক জায়গায় আসবেন? এটাই কিন্তু এখন দেখার মেন বিষয়। কারণ দেখো, রিজিওনাল পার্টিগুলো যদি ধরা যায় তাহলে পরে যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে, আপ রয়েছে, অন্যদিকে সমাজবাদী পার্টি রয়েছে, তারা কি করবেন হয়তো কিছুদিনের মধ্যেই সেটাও স্পষ্ট হয়ে যাবে। এবং স্ট্যালিনের পার্টি রয়েছে, এছাড়াও যারা ছোট ছোট যে দলগুলো রয়েছে যারা বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতাসীন রয়েছেন, তাদেরকে নিয়ে যদি একটা জোট করা হয়, এবং সেই জোটের কথা কিন্তু বহু আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রিজিওনাল পার্টিগুলোকে নিয়ে যদি জোট করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা শক্তি হিসাবে কিন্তু উঠে আসতে পারে এই রিজিওনাল পার্টিগুলো। কারণ এরা কিন্তু প্রত্যেকে, এবং ঠিক এই একই বার্তা কিন্তু যখন ইন্ডিয়া জোটের পরপর বৈঠক হয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে কংগ্রেস 300টা মতন সিটে লড়ুক, বাকি যে যেখানে ক্ষমতায় রয়েছে, যার যেখানে ক্ষমতা বেশি রয়েছে সে যেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং সেখানে কংগ্রেস যেন তাকে সাপোর্ট করে। যেরকম তৃণমূল কংগ্রেস এই রাজ্যে রয়েছে, আপ যেরকম পাঞ্জাবে রয়েছে, স্ট্যালিন যেরকম তামিলনাড়ুতে রয়েছে, এরকম যারা যারা যেখানে যেখানে বেশি ক্ষমতা রয়েছে তাদেরকে কিন্তু সেইভাবে কংগ্রেস সেইভাবে সাপোর্ট করে এবং তাদেরকে সেখানে সিটগুলো ছেড়ে দেওয়া হোক। এটা কিন্তু তিনি প্রথম থেকেই বলে আছেন। তাহলে কি এখন কি সেই নতুন সমীকরণের দিকেই আবার যেতে চলেছে? সেটা কিন্তু 21 তারিখে যাচ্ছেন তিনি, সেখানে বৈঠক আছে, কথাবার্তা হবে এবং তারপরে কিন্তু এই নতুন সমীকরণ কি হতে চলেছে সেটা কিন্তু সামনে এগিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ দীপ্তিমান। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে, এবং আপ নেতাদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল তার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। পাশাপাশি স্বর্ণ মন্দিরও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ইন্দ্রাণী, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। কারণ কংগ্রেসকে তাহলে কি কোথাও গিয়ে বাইরে রেখে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আসতে চলেছে? লোকসভা ভোটের একেবারে সামনেই রয়েছে, ফলত সেই দিকে নজর থাকবেই অতি অবশ্যই। দিল্লির দিকে নজর রাখবো, সেখানে চলছে কৃষক বিদ্রোহ। কৃষক বিদ্রোহ মঙ্গলবার দিনভর তুলকালাম ছিল। ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান লাঠিচার্জ করে এবং যে সমস্ত লাগোয়া সীমানা রয়েছে সেখানে কিন্তু কৃষকদের ঢুকতে দেখা যায়। শয় শয় কৃষক, হাজারো কৃষক তারা কিন্তু আসতে শুরু করে সেই সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে, এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশের সঙ্গে যেভাবে ধস্তাধস্তি হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাশাপাশি কৃষকদের কে লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে, এমনটাও কিন্তু অভিযোগ। এবং এই সমস্ত ঘটনা নিয়ে ঋষিকেশ আমরা দেখেছি বিরোধীরা তারা কিন্তু কটাক্ষ করেছে মোদী সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সমালোচনা করেছিলেন। আজও কিন্তু সেই দিকে আমাদের নজর রয়েছে। একদমই ইন্দ্রাণী, এই কৃষক বিদ্রোহ কিন্তু আমরা দেখেছি, এই বিদ্রোহের জেরে কৃষি আইন, 3টে কৃষি আইন তুলে নিতে বাধ্য হয়েছিল মোদী সরকার। কিন্তু সেই সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্যর ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। সে কারণে কিন্তু এই কৃষকরা আবারও আন্দোলনে নেমেছে। আজকেও তারা দিল্লিমুখী অভিযানে যাবে, যদিও পুলিশ প্রশাসন তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। আধা সামরিক নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যর দাবি সহ একাধিক দাবিতে আবারও দেশের কৃষকরা তারা সোচ্চার হয়েছেন কেন্দ্রের মোদী সরকারের কাছে। তাদের দাবি যে অতি দ্রুত সংসদে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হোক, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা সহ তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি দেওয়া মেনে নেওয়া হোক। অপরদিকে এই কৃষক আন্দোলনকে দমন করতে পুলিশ প্রশাসন কিন্তু একেবারে ব্যবস্থা নিয়ে নিয়েছে। তারা যেমন ব্যারিকেড করেছে, কংক্রিটে ব্যারিকেড করা হয়েছে। গতকাল আমরা দেখেছি জল কামান ছোড়া হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, কিন্তু তাতেও কিন্তু দমানো যায়নি। কারণ এর আগে আমরা দেখেছি যেভাবে কৃষক আন্দোলন হয়েছে তাতে কিন্তু যথেষ্ট সরকার ভয় পেয়েছিল বলে দাবি করেছিলেন কৃষকরা, বিরোধী রাজনৈতিক দলগুলো, এবং সেই কারণে কিন্তু 3টি বিতর্কিত কৃষি আইন ফেরত নিতে বাধ্য হয় নরেন্দ্র মোদী সরকার। এবং এইভাবেই কিন্তু ঋষিকেশ আমরা দেখেছি যে যতবার এই কৃষকরা তারা আন্দোলনে নেমেছে, দিল্লি পুলিশ কিন্তু এইভাবেই সেই আন্দোলন দমাতে শুরু করেছে। গতবারও যখন যে 3টি কৃষি আইন লাগু করা হয়েছিল তারপরে কিন্তু প্রত্যাহার করা হয় এই কৃষক আন্দোলনের চাপে। এবারও কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান বিজেপিতে যোগ দেওয়ায় মহারাষ্ট্রের রাজ্যসভা ভোটেও সংকটে পড়তে চলেছে কংগ্রেস। আগামী এপ্রিলে রাজ্যের 19টি রাজ্যসভা আসনের মধ্যে 6টি আসন খালি হতে চলেছে। বর্তমানে একটি আসন রয়েছে কংগ্রেসের দখলে। চৌহানের ইস্তফা ছাড়াও একাধিক দলীয় বিধায়কের দলত্যাগের সম্ভাবনাও দেখা দিয়েছে। জোড়া ধাক্কায় সংকট ঘনীভূত মহারাষ্ট্র কংগ্রেসে। দলের প্রবীণ নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বিজেপিতে যোগ দেবেন। দিন কয়েকের মধ্যে আরো 2 কংগ্রেস নেতা দল ছাড়তে চলেছে বলেই খবর। Today it's a new beginning of my political career. I am formally joining the Bharatiya Janata Party in the office of BJP today in presence of the Deputy CM Mr. Devendra Fadnavis ji, along with Mr. Ashish Shelar and Mr. Bhavan Kole, who is the PCC, who is the president of the BJP. So it's a new beginning for me. I'm hopeful that we'll work for the constructive development of Maharashtra. রাজ্য বিধানসভায় তাদের সদস্য সংখ্যা হ্রাস পেলে আসন্ন রাজ্যসভা ভোটে কংগ্রেসের একটি মাত্র আসনও হাতছাড়া হওয়ার আশঙ্কা জোরদার হচ্ছে। আগামী এপ্রিলে মহারাষ্ট্র বিধানসভায় 6টি আসন খালি হবে। বর্তমানে ওই 6টি আসনের মধ্যে একটি রয়েছে কংগ্রেসের দখলে। নির্বাচিত হতে গেলে প্রার্থী পিছু 41টি ভোট পেতে হবে। অশোক চৌহান দলত্যাগের আগে সুনীল কেদারের বিধায়ক পদ খারিজ হওয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা 44 থেকে কমে 43 হয়েছিল। আরেক বিধায়ক জিশান সিদ্দিকী অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দিতে চলেছেন। সব মিলিয়ে 42 বিধায়ক হাতে থাকলেও অশোক অনুগত একাধিক বিধায়ক রয়ে গিয়েছেন দলে। তাঁরা শেষ পর্যন্ত দলত্যাগ করলে কংগ্রেসের পক্ষে প্রয়োজনীয় ভোট জোগাড় করা অসম্ভব হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে মহাবিকাশ আঘাড়ির অন্য শরিক উদ্ধব ঠাকরের অনুগত শিবসেনা ও শরদ পাওয়ার পন্থী এনসিপি মুখাপেক্ষী হওয়া ছাড়া পথ নেই কংগ্রেসের। কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতির। ফিরছি খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সরস্বতী পুজো, সেই ছবি দেখাবো। সংঘের প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো। ছাত্রছাত্রীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে পুজোয় অংশ নেয়। সংঘের সন্ন্যাসীরা বাগদেবীর কাছে পুষ্পাঞ্জলি দেন। ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পুজো পরিচালনা করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দ মহারাজ। পুজো করেন স্বামী বিমুক্তানন্দ মহারাজ। ইন্দ্রাণী, আমরা বালিগঞ্জের যে ভারত সেবাশ্রম সংঘের পুজো দেখালাম, এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরেও সরস্বতী পুজোয় মেতে উঠেছে যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা। এবছর যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রীরাই বাগদেবীর আরাধনায় পৌরোহিত্য করেন। ছাত্রছাত্রীদের উদ্যোগে সেজে উঠেছে পুজো মণ্ডপ। প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের বিভিন্ন ভালো কাজে উৎসাহিত করায় শিক্ষক শিক্ষিকাদের প্রধান দায়িত্ব কর্তব্য। এবার মূলত ছাত্রীরাই এই পুজোর আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। যাদবপুরের পড়ুয়ারা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। মহিলা পুরোহিত দিয়ে সর্বোৎসবে দুর্গা আরাধনা হয়, মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হয়, বিবাহ সম্পন্ন হয়। তো আমরা এটা সমবেত সিদ্ধান্ত। আমরা ভেবেছি যে এবছর ছাত্রীরা তো মায়ের মতন, মানে তো মায়ের হাতে মায়ের আরাধনা আসবে। প্রথমে আমাদের হেড স্যারকে প্রথমে ধন্যবাদ দিতে চাই, কারণ এই যে একটা আমরা সামাজিক ত্যাগও ভাঙতে চলেছি। স্যার যে আমাদের উপর দায়িত্ব, এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে, সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারবো, সেটা আমাদের কাছে অনেক বড়, মানে কৃতজ্ঞ ওনার কাছে। আরো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।